গুড মর্নিং ক্লাস। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। ওয়েলকাম টু রাইট স্মার্ট একাডেমি। আমি রয়েছি তোমাদের সাথে জিওগ্রাফির সুমন স্যার। স্টুডেন্ট, আমরা কিন্তু তোমাদের বইতে যে দ্বিতীয় অধ্যায় রয়েছে ভূগোল বইয়ের বায়ুমণ্ডল, সেই বায়ুমণ্ডল থেকে অনেকটা বিষয় সম্পর্কে কিন্তু জেনে গেছি, তাই না? অনেকগুলো বিষয় জানার পর আমরা কিন্তু এই জলবায়ু অঞ্চল সম্পর্কে জানছিলাম, এবং এটা তোমাদের এই বায়ুমণ্ডলের বইয়ের যে চ্যাপ্টারতে সেই লাস্ট পার্টটা কিন্তু হলো জলবায়ু। দেখো, জলবায়ু অঞ্চল কিন্তু আমি গত ক্লাসে শুরু করেছিলাম। আজকের পার্ট টু ক্লাস, একটা বড় জিনিস। এই জলবায়ু অঞ্চল একটা ক্লাসে করা সম্ভব নয়, তাই আজকে কিন্তু পার্ট টু নিয়ে আলোচনা করব তোমাদের সাথে, যে পৃথিবীর জলবায়ু অঞ্চল সম্পর্কে। তার আগে আমরা কিন্তু বায়ুমণ্ডল সম্পর্কে অনেক কিছু জেনে এসেছি। কি কি বিষয়ে জেনেছি তোমাদের মনে আছে? বলো তো। ভেরি গুড। যে বায়ুমণ্ডলের উপাদান সম্পর্কে জেনেছি। আর কি জেনেছি? বায়ুমণ্ডলের স্তর বিন্যাস সম্পর্কে জেনেছি। আর্দ্রতা, উষ্ণতার তারতম্য, এছাড়া তাপমণ্ডল, বিশ্ব উষ্ণায়ন, আর্দ্রতা এবং অধঃক্ষেপণ, বায়ুর চাপ বলয় সম্পর্কে জেনেছি। বায়ুর যে প্রবাহের দিক অনুযায়ী বায়ুর যে শ্রেণীবিভাগ, সেই সম্পর্কেও জেনেছি। তাই তো? আজকে আমরা জলবায়ু অঞ্চল পার্ট টু শুরু করব। তার আগে দেখি গত ক্লাসের পড়াগুলো তোমাদের কেমন মনে আছে। আচ্ছা স্টুডেন্ট, কেউ বলো তো আমাকে, যে তোমরা আমাকে বললে যে জলবায়ুর উপাদান, তাহলে জলবায়ুর প্রধান উপাদান কয়টি? তিনটি। ভেরি গুড। সেই উপাদানগুলি কি কি? আচ্ছা, গ্যাসীয় উপাদান, ধূলিকণা এবং জলীয় বাষ্প, তাই তো? তাহলে এই তিনটি উপাদান মূলত রয়েছে। এবারে তোমরা আমাকে বলো তো, এই যে গ্যাসীয় উপাদান, এই গ্যাসীয় উপাদান, বায়ুমণ্ডলে প্রচুর গ্যাস রয়েছে। এই গ্যাসীয় উপাদানের মধ্যে বায়ুমণ্ডলে কোন গ্যাসটি সব থেকে বেশি পরিমাণে রয়েছে? নাইট্রোজেন। ভেরি গুড। কত পার্সেন্ট রয়েছে বলো তো 100%-এর? 78.08% কিন্তু বাতাসে নাইট্রোজেন রয়েছে। তাহলে বাতাসে সর্বাধিক যে গ্যাসটা রয়েছে তার নাম হলো নাইট্রোজেন। এর ঠিক পরে দ্বিতীয় স্থানে যে গ্যাসটি রয়েছে তার নাম কি? অক্সিজেন। ভেরি গুড। এই অক্সিজেনের পরিমাণ কত রয়েছে বাতাসে? 20.94% কিন্তু বায়ুমণ্ডলে অক্সিজেন রয়েছে। এছাড়া হিলিয়াম, আর্গন, তারপরে মিথেন, কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প, ওজোন, সালফার ডাই অক্সাইড, বিভিন্ন গ্যাস কিন্তু আমাদের এই বায়ুমণ্ডলে রয়েছে। এবারে এমন চারটি গ্যাস রয়েছে যাকে কিন্তু বলা হয় নিষ্ক্রিয় গ্যাস। অর্থাৎ বায়ুমণ্ডলে এই গ্যাস কিন্তু খুবই সামান্য পরিমাণে রয়েছে। সেই চারটি নিষ্ক্রিয় গ্যাস কি কি তোমাদের মনে আছে? বলো তো কি কি? ভেরি গুড। নিয়ন, হিলিয়াম আর জেনন ও ক্রিপ্টন। এই চারটি কিন্তু আমরা কি বলবো না, বায়ুমণ্ডলের নিষ্ক্রিয় গ্যাস। স্টুডেন্ট, এই যে উষ্ণতার তারতম্যের যে স্তরবিন্যাস, একে আমরা মূলত কয় ভাগে ভাগ করেছিলাম? 6 ভাগে। বায়ুমণ্ডলের সব থেকে নিম্ন স্তরে, অর্থাৎ ভূপৃষ্ঠের কাছাকাছি অঞ্চলে যে স্তরটি রয়েছে তার নাম কি? ট্রপোস্ফিয়ার। ভেরি গুড। এবারে দ্বিতীয় স্তর, সেই দ্বিতীয় স্তরের নাম কি? স্ট্র্যাটোস্ফিয়ার। তাহলে নাম্বার ওয়ান যে স্তর, সেটি কিন্তু ভূপৃষ্ঠের কাছাকাছি অবস্থান করছে। যার নিরক্ষীয় অঞ্চলে যার উচ্চতা কত কিমি অব্দি বলতো? ভেরি গুড, খুব ভালো বলেছো, যে 18 কিমি অব্দি, তাই তো? তাহলে ট্রপোস্ফিয়ার আর এই যে স্ট্র্যাটোস্ফিয়ার, এই দুটো স্তরের তোমরা কথা বললে, এই দুটি স্তরকে ভাগ করেছে কে বলতো? ট্রপোপজ। ভেরি গুড। শান্তমণ্ডল, এই নামটা কিন্তু তোমরা শুনেছ। কোন স্তরকে শান্তমণ্ডল বলা হয়? স্ট্র্যাটোস্ফিয়ারকে। আবার এর ঠিক বিপরীত কোন স্তরকে ক্ষুব্ধমণ্ডল বলা হয়? ট্রপোস্ফিয়ারকে। কেন বলা হয় বলতো? একদমই তাই, যে বায়ুমণ্ডলের যে আহ, ধূলিকণা থেকে শুরু করে মেঘ, বৃষ্টি, ঘূর্ণিঝড় সব কিন্তু এই ট্রপোস্ফিয়ার স্তরে সংঘটিত হয়। ফলে পরিবেশ কিন্তু মাঝে মাঝে অশান্ত হয়ে ওঠে। তাই কিন্তু ট্রপোস্ফিয়ারকে বলা হয় ক্ষুব্ধমণ্ডল। তোমরা ওজোন স্তরের নাম শুনেছো? বলো তো। বায়ুমণ্ডলে যে স্তরবিন্যাস পড়েছিলাম, কোন স্টেজে এই ওজোন স্তর লক্ষ্য করা যায়? ভেরি গুড, খুব ভালো বলেছো, যে স্ট্র্যাটোস্ফিয়ারে কিন্তু ওজোন স্তর লক্ষ্য করা যায়। এই ওজোন স্তরের কাজ কি বলতো? একদমই তাই, যে সূর্যের অতিবেগুনি রশ্মিটাকে শোষণ করে। আর সূর্যের অতিবেগুনি রশ্মি কিন্তু খুবই ক্ষতিকারক, তাই না? কিন্তু বর্তমানে মানুষের বিভিন্ন কাজের দরুন কিন্তু বায়ুমণ্ডলে যে বিষাক্ত গ্যাসগুলি মিশছে,
তার দ্বারা কিন্তু এই ওজোন স্তর ক্ষতি হচ্ছে। তোমরা আমাকে বলো বায়ুমণ্ডলে কোন কোন গ্যাসের দরুন ওজোন স্তর বর্তমানে ক্ষতিগ্রস্ত হচ্ছে? সিএফসি, ভেরি গুড। আচ্ছা, এই সিএফসি বা ক্লোরোফ্লোরো কার্বন কোন কোন জিনিস ব্যবহারের ফলে বাড়ে বলো তো পরিবেশে? খুব ভালো বলেছো, যে রেফ্রিজারেটর, এসি, ফোম স্প্রে, এগুলো কিন্তু এই ক্লোরোফ্লোরো কার্বন কিন্তু বাতাসে অনেকটা বাড়িয়ে দেয়। এছাড়া আর কোন গ্যাস ছিল? মিথেন আর হ্যালান, তাই না? আর হচ্ছে নাইট্রাস অক্সাইড। এই গ্যাসগুলো কিন্তু বর্তমানে মানুষের দ্বারা এত পরিমাণে পরিবেশে মিশছে, যার দরুন এই ওজোন স্তর কিন্তু দিনের পর দিন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাই তো? যার প্রভাব জীবকুল, উদ্ভিদকুল এবং জলবায়ুর উপরেও কিন্তু এর প্রভাব লক্ষ্য করা যায়। স্টুডেন্ট বলো তো, এই যে বায়ুমণ্ডলের সব থেকে যে উপরের স্তর উচ্চতা অনুযায়ী, এই উপরের স্তরের নাম কি? ম্যাগনেটোস্ফিয়ার, ভেরি গুড। তাহলে তোমরা মনে রাখবে যে বায়ুমণ্ডলের সব থেকে উঁচু স্তর ম্যাগনেটোস্ফিয়ার। বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের কারণগুলো কি তোমাদের মনে আছে? মনে আছে, বলো তো কি কি পয়েন্ট গুলো? সূর্যরশ্মির পতন কোণ, আর উচ্চতা। দেখো, উচ্চতা যদি প্রতি 1 কিমি বা 1000 মিটারে আমরা উপরে উঠি, তাহলে কত ডিগ্রি তাপমাত্রা কমে বলো তো? 6.4 ডিগ্রি সেলসিয়াস হারে তাপমাত্রা কিন্তু কমে, তাই না? আর কি ছিল পয়েন্ট? স্থলভাগ ও সমুদ্রভাগের অবস্থান, সমুদ্র স্রোত, বায়ু প্রবাহ, পর্বতের অবস্থান, এছাড়া নগরায়ন, মৃত্তিকা, স্বাভাবিক উদ্ভিদ, বিশ্ব উষ্ণায়ন সবই কিন্তু উষ্ণতার তারতম্য ঘটাতে কি করে? সাহায্য করে, তাই তো? আমরা তাপমণ্ডল পড়েছিলাম। তাপমণ্ডল কয় ভাগে ভাগ করা যায় বলো? 3 ভাগে। কি কি? উষ্ণমণ্ডল, নাতিশীতোষ্ণ মণ্ডল আর হিমমণ্ডল, তাই তো? স্টুডেন্ট, বায়ুর চাপ, এই বায়ুর চাপ কোন যন্ত্রে মাপা হয় বলতো? ব্যারোমিটার, ভেরি গুড। এবারে এরকম কিন্তু 4টি বায়ুর চাপ পরিমাপক যন্ত্র রয়েছে। কি কি তোমাদের মনে আছে? মনে আছে, তাহলে বলো কি কি? টরিশেলি ব্যারোমিটার, ফরটিন ব্যারোমিটার, অ্যান্ড্রয়েড ব্যারোমিটার আর ব্যারোমেট্রিক অল্টিমিটার, তাই তো? আর এই ব্যারোমেট্রিক অল্টিমিটার বিমান, হেলিকপ্টার, উঁচু অংশে কিন্তু বায়ুর চাপ পরিমাপ করতে ব্যবহার হয়। এটাও কিন্তু তোমরা খুব ভালো করে মনে রাখবে। স্টুডেন্ট, আমরা বায়ুর চাপ বলয় পড়েছি। বলতো, বায়ুর চাপ বলয়কে মূলত কয় ভাগে ভাগ করা যায়? 7 ভাগে ভাগ করা যায়। প্রথম যে ভাগটি, তার নাম কি? বা পৃথিবীর মাঝখানে যে অংশটা, সেই অংশে কোন বায়ুচাপ বলে লক্ষ্য করা যায়? নিরক্ষীয় নিম্নচাপ বলয়, তাই তো? আচ্ছা, আমরা কিন্তু বিভিন্ন ধরনের বায়ু প্রবাহ সম্পর্কেও পড়েছি। অর্থাৎ নিয়ত বায়ু, সাময়িক বায়ু, স্থানীয় বায়ু আর আকস্মিক বায়ু, তাই তো? বলতো, এই যে আয়ন বায়ু, এই আয়ন বায়ুর অপর নাম কি? বাণিজ্য বায়ু, ভেরি গুড। তোমরা যখন বাণিজ্য বায়ু পড়েছিলে, তখন কিন্তু একটা টার্ম শুনেছিলে যে আইটিসিজেড। এই আইটিসিজেড এর ফুল ফর্ম কি তোমাদের মনে আছে? বলো তাহলে। ভেরি গুড, ইন্টার ট্রপিক্যাল কনভার্জেন্স জোন। অর্থাৎ উত্তর পূর্ব এবং দক্ষিণ পূর্ব আয়ন বায়ু কিন্তু এই স্থানে এসে মিলিত হয়। বলতো, গর্জনশীল চল্লিশা কত ডিগ্রি অক্ষরেখার মধ্যে লক্ষ্য করা যায়? 40 ডিগ্রি অক্ষরেখার মধ্যে কিন্তু গর্জনশীল চল্লিশা লক্ষ্য করা যায়, ভেরি গুড। এবারে তোমরা স্থানীয় বায়ু পড়েছিলে। 2-3 রকমের স্থানীয় বায়ুর নাম বলো। লু, ভেরি গুড। লু কোথায় লক্ষ্য করা যায়? থর মরুভূমিতে। আর হচ্ছে কি চিনুক। এই চিনুকের কিন্তু আরো একটি স্থানীয় নাম আছে। কি তোমাদের মনে আছে? কি বলতো? বাহ, খুব ভালো বলেছো যে চিনুকের নাম কিন্তু হলো তুষার ভক্ষক, তাই না? কেন তুষার ভক্ষক বলা হয় জানো চিনুককে? কারণ রকি পর্বতের যে উত্তর ঢাল রয়েছে, সেখানে উচ্চ অক্ষাংশে বরফ পড়ে। কিন্তু এই স্থানীয় বায়ু চিনুক যখন ওই স্থান দিয়ে প্রবাহিত হয়, সেই বরফ কিন্তু খুব তাড়াতাড়ি গলে জলে পরিণত হয় এবং পার্শ্ববর্তী যে নদী রয়েছে সেগুলোতে কি হয়, বন্যার সৃষ্টি হয় জল বেড়ে গিয়ে। তাই স্থানীয়রা কিন্তু এই চিনুক যে বায়ু রয়েছে তাকে কি বলেছে না? তুষার ভক্ষক। এরপর আরো ছিল হারমাট্রান, সিরোক্কো, তাই না? তোমাদের মনে আছে যে বায়ু, এই যে বায়ু সিরোক্কো, এই বায়ুকে মিশরে কি নামে ডাকা হয়? খামসিন নামে ডাকা হয়, তাই না? এছাড়া কি ছিল? বোরো, মিস্টাল,
এগুলো কিন্তু বিভিন্ন ধরনের স্থানীয় বায়ু। স্টুডেন্ট, আমরা ঘূর্ণবাদ সম্পর্কেও পড়েছি। বলতো, চীন সাগরে যে ঘূর্ণবাদের সৃষ্টি হয় তারকে কি বলা হয়? টাইফুন। খুব ভালো বলেছো। এবারে আরব সাগর আর বঙ্গোপসাগর, এই বঙ্গোপসাগর এবং আরব সাগরে যে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয় তার নাম কি? তার নাম কিন্তু হলো সাইক্লোন। এবং ক্যারিবিয়ান সাগরে কোন ঘূর্ণিঝড় হয়? হ্যারিকেন, তাই না? এরকম কয়েকটি ঘূর্ণিঝড়ের তোমরা নাম বলতে পারবে যেগুলো ইতিমধ্যে হয়ে গেছে, আমাদের প্রভাব এই পশ্চিমবঙ্গেও পড়েছে তার প্রভাব? আয়লা, ভেরি গুড। আয়লা, আমফান, ফণী, হুদহুদ, ফাইলিন, এগুলো কিন্তু সবই হলো এরকম ঘূর্ণিঝড়ের উদাহরণ। স্টুডেন্ট, আমরা কিন্তু অধঃক্ষেপণ সম্পর্কে পড়েছিলাম, অর্থাৎ বৃষ্টিপাত। বৃষ্টিপাতকে কয় ভাগে ভাগ করেছিলাম? 3 ভাগে। কি কি? পরিচলন, শৈলক্ষেপ বৃষ্টিপাত আর ঘূর্ণ বৃষ্টিপাত, তাই তো? এই 3টি ভাগের পরেই কিন্তু আমরা এই জলবায়ু অঞ্চল সম্পর্কে পড়েছিলাম, যে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে যে জলবায়ু রয়েছে সেই জলবায়ু অঞ্চল সম্পর্কে। তোমরা আমাকে এখন বলো যে এই যে পরিচলন বৃষ্টিপাত, পরিচলন বৃষ্টিপাত কোন জলবায়ু অঞ্চলে লক্ষ্য করা যায় বলো? একদমই ঠিক বলেছে, যে পরিচলন বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করা যায় নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে, তাই না? যেখানে সূর্য রশ্মি সারা বছর লম্বভাবে কিরণ দেয়। আচ্ছা, তোমরা নিশ্চয়ই আহ বৃষ্টির ছায়া অঞ্চলের নাম শুনেছো। দুটি উদাহরণ দাও তো বৃষ্টির ছায়া অঞ্চলের। শিলং শহর, ভেরি গুড। আর পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল, তাই তো? তাহলে এই দুটি স্থান কিন্তু হলো বৃষ্টির ছায় অঞ্চল। আচ্ছা, জলবায়ু অঞ্চল স্টুডেন্ট, আমরা কিন্তু প্রধান 5টি জলবায়ু অঞ্চল সম্পর্কে পড়েছিলাম। বাদ বাকি যে 5টি রয়েছে সেই 5টি আমরা আজকে পড়ব। গত ক্লাসে আমরা নিরক্ষীয় জলবায়ু পড়েছিলাম, আর কি পড়েছিলাম? মৌসুমী জলবায়ু পড়েছিলাম, ভূমধ্যসাগরীয় জলবায়ু পড়েছিলাম, আর উষ্ণ মরু জলবায়ু সম্পর্কেও কিন্তু পড়েছিলাম। তোমরা আমাকে এখন বলবে যে মৌসুমী জলবায়ু অঞ্চল পৃথিবীর কোন কোন স্থানে লক্ষ্য করা যায় বলো? ভেরি গুড। আমাদের দেশ ভারতবর্ষ এবং ভারতের যে উপমহাদেশ, অর্থাৎ বাংলাদেশ, মায়ানমার, আহ, তারপরে নেপাল, ভুটান, এইসব অংশে কিন্তু কি দেখা যায় না? মৌসুমী জলবায়ু লক্ষ্য করা যায়। আচ্ছা, মৌসুমী জলবায়ুর বৃষ্টিপাত কেমন হয় বলতো? গড় বৃষ্টিপাত কত বছরে বলো? 50 থেকে 250 সেমি কিন্তু গড় বৃষ্টিপাত হয়। আর এই মৌসুমের প্রধান বৈশিষ্ট্য কি বলতো? বাহ, খুব ভালো বলেছে, যে বিপরীতমুখী হাওয়া হয়। অর্থাৎ মৌসুমে যখন প্রবেশ করে ভারতবর্ষে, তখন কিন্তু একরকম হাওয়ার দিক থাকে, আবার বা বাতাসের দিক থেকে, আবার যখন মৌসুমে ফিরে যায় তখন কিন্তু অন্যরকম হাওয়া হয় বা অন্য দিক দিয়ে হাওয়া হয়, তাই না? তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো যে গ্রীষ্মকালে দক্ষিণ দিক দিয়ে হাওয়া হয় এবং শীতকালে কিন্তু উত্তর দিক দিয়ে হাওয়া হয়, তাই না? এবারে এই যে মৌসুমী বায়ু, এই মৌসুমী ভারতবর্ষে কোন দিক দিয়ে প্রবেশ করে বলতো? ভেরি গুড। দক্ষিণ পূর্ব দিক দিয়ে কিন্তু ভারতে মৌসুমী বায়ু লক্ষ্য করা যায়। বলতো নিরক্ষীয় জলবায়ু অঞ্চল কোন কোন দেশে লক্ষ্য করা যায়? ভেরি গুড, যে এশিয়া মহাদেশের ইন্দোনেশিয়া, আর কি ছিল, যে মালয়েশিয়া, এছাড়া আফ্রিকার ক্যামেরুন, গ্যাবেন, দক্ষিণ আমেরিকার ব্রাজিলের কিছু অংশ এই নিরক্ষীয় জলবায়ু অঞ্চল লক্ষ্য করা যায়। এর প্রধান বৈশিষ্ট্য কি জানো? এর প্রধান বৈশিষ্ট্য হলো সারা বছর এখানে কিন্তু বৃষ্টিপাত হয় এবং 4 o'clock রেন লক্ষ্য করা যায়। তোমরা নিশ্চয়ই জানো 4 o'clock রেন কাকে বলে। আচ্ছা, ভেরি গুড। এবারে পৃথিবীর বলা হয় একে যে আরামদায়ক জলবায়ু। কোন জলবায়ুকে পৃথিবীর আরামদায়ক জলবায়ু বলা হয় বলতো? একদমই ঠিক বলেছে, যে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলকে পৃথিবীর আরামদায়ক বায়ু কিন্তু বলা হয় থাকে। ঠিক আছে স্টুডেন্ট, তাহলে গত ক্লাসের পড়া তোমরা অনেককেই মনোযোগ দিয়ে শুনেছো। আজকে আমরা জলবায়ু অঞ্চলের পরের পাঠ সম্পর্কে পড়ব। দেখো, প্রথমে রয়েছে নির্দিষ্ট অঞ্চল যেখানে আবহাওয়া ও জলবায়ুর উপাদানগুলি কার্যকারিতা প্রায় এক হওয়ার কারণে সমগ্র অঞ্চলটিতে প্রায় একই ধরনের জলবায়ুগত অবস্থা বিরাজ করে, তাকে আমরা কি বলবো? জলবায়ু অঞ্চল। ইতিমধ্যেই তোমরা এটা জেনেছো গত ক্লাসে, যে জলবায়ু অঞ্চল কাকে বলবো। অর্থাৎ পৃথিবীর যে নির্দিষ্ট কিছু স্থান আছে সেই স্থানগুলিতে মূলত জলবায়ুর যে কার্যকারিতা সেইগুলি কিন্তু, বা উপাদানের যে কার্যকারিতা সেগুলি কিন্তু এক। তাই যে অঞ্চলগুলিতে এক, সেই অঞ্চলগুলিকে জুড়ে কিন্তু এক একটি জলবায়ুর সৃষ্টি হয়েছে। কোপেন
থর্নট্রয়েড, টেওয়ার্থ প্রমুখ জলবায়ু বিজ্ঞানীরা পৃথিবীর জলবায়ুর কিন্তু শ্রেণীবিভাগ করেছেন। আমরা ইতিমধ্যে কোন কোন জলবায়ু সম্পর্কে পড়েছি তোমরাই বলো আমাকে। ক্রান্তীয় মৌসুমী জলবায়ু পড়েছি। ২ নম্বর কি? আর্দ্র জলবায়ু বা আর্দ্র নিরক্ষীয় জলবায়ু অঞ্চল সম্পর্কেও কিন্তু আমরা পড়েছি। আর কি পড়েছি? যে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল সম্পর্কে পড়েছি, চীন দেশীয় জলবায়ু সম্পর্কেও পড়েছি। বাদবাকি যে জলবায়ু অঞ্চলগুলো রয়েছে সেগুলো নিয়ে কিন্তু আমরা আজকে আলোচনা করব। মনে থাকবে তোমাদের তাহলে যে পৃথিবীর যে বিভিন্ন রকম জলবায়ু তার শ্রেণীবিভাগ করেছেন কারা কারা? বিজ্ঞানী কোপেন, এছাড়া থর্নথয়েট, টেওয়ার্থ ইত্যাদি মানুষেরা বা ইত্যাদি বিজ্ঞানীগণ কিন্তু জলবায়ুর শ্রেণীবিভাগ করেছেন। আচ্ছা, এরপরে আমরা দেখবো 6 নম্বর, 5 নম্বর আমরা পড়েছিলাম। 6 নম্বর দেখো রয়েছে স্টেপ জলবায়ু। 5 নম্বর কি পড়েছিলাম মনে আছে তোমাদের? একদমই তাই, ভূমধ্যসাগরীয় জলবায়ু, তাই না? আজকে আমরা পড়বো স্টেপ জলবায়ু সম্পর্কে। কোথায় কোথায় প্রথমে লক্ষ্য করা যায় সেটা আমাদের জানতে হবে। দেখো, ইউরেশিয়া স্টেপ, ইউরেশিয়া অর্থাৎ ইউরোপ এবং এশিয়ার কিন্তু কিছুটা অংশে এই স্টেপ জলবায়ু লক্ষ্য করা যায়। এছাড়া দক্ষিণ আমেরিকার পেইরি তৃণভূমি অঞ্চল, দক্ষিণ আমেরিকার পম্পাস তৃণভূমি অঞ্চল এবং উত্তর আমেরিকার প্রেইরি তৃণভূমি অঞ্চল। এছাড়া দক্ষিণ আফ্রিকার ভেল্ট, অস্ট্রেলিয়ার ডাউন্স এই ধরনের কিন্তু স্টেপ জলবায়ু লক্ষ্য করা যায়। এই স্টেপ জলবায়ু কিন্তু চরম প্রকৃতির, বুঝতে পারলে? আর এখানে কিন্তু এইসব অঞ্চলে প্রচুর ঘাস উৎপন্ন হয়, যার ফলে এই পেরি, পম্পাস, ভেল, ডাউন্স প্রভৃতি অঞ্চলে প্রচুর কিন্তু পশুপালন সম্ভব হয়। দেখো এখানে তোমরা ম্যাপে, এইটাই হলো স্টেপ তৃণভূমি জলবায়ু। অর্থাৎ এই অঞ্চলে কিন্তু প্রচুর তৃণজাতীয় উদ্ভিদ লক্ষ্য করা যায়, জলবায়ুগত কারণে প্রচুর তৃণ লক্ষ্য করা যায়। তাই এটা কিন্তু পৃথিবীর মোস্ট, কি বলবো, আহ, পশুপালনের দিক থেকে সব থেকে এগিয়ে এই স্থান। দেখো এই যে দক্ষিণ আমেরিকার এই অংশটি, এছাড়া এশিয়া এবং ইউরোপের এই অংশটাতে, অর্থাৎ এই দুটোকে একসাথে আমরা কি বলি? ইউরেশিয়া। এছাড়া দক্ষিণ আফ্রিকার ভেল্ট রয়েছে, দক্ষিণ আফ্রিকাতেও কিন্তু রয়েছে এই যে এই অংশটাতে ভেল্ট। আর অস্ট্রেলিয়ার ডাউন্স এই অংশ, এই যে অস্ট্রেলিয়ার ডাউন্স, এই যে অংশগুলি তাহলে স্টেপ জলবায়ুর অবস্থান। এরপরে দেখো রয়েছে বৈশিষ্ট্য। কি কি বৈশিষ্ট্য? মহাদেশের অভ্যন্তরে অবস্থানের কারণে জলবায়ু চরম প্রকৃতির, অর্থাৎ সমুদ্র তীরবর্তী কিন্তু নয় এই যে এই অংশগুলো, মহাদেশের অভ্যন্তরে অবস্থান করছে, ফলে জলবায়ু কেমন হবে? চরম প্রকৃতির, অর্থাৎ গরম পড়ে। আবার শীতকালে কিন্তু বেশ শীতও পড়ে এইসব অঞ্চলে। তাহলে জলবায়ু কিন্তু গ্রীষ্মকালে চরম প্রকৃতির, আবার শীতকালে কিন্তু ব্যাপক শীতও পড়ে এই স্টেপ জলবায়ু অঞ্চলে। এরপরে রয়েছে দেখো উষ্ণতা। গ্রীষ্মকালীন গড় উষ্ণতা 20 ডিগ্রি সেলসিয়াস থেকে 25 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে। তাহলে দেখো, গ্রীষ্মকালে কিন্তু তাপমাত্রা 20 ডিগ্রি থেকে 25 ডিগ্রি সেলসিয়াস, এবং শীতকালে কত হচ্ছে উষ্ণতা? হিমাঙ্কের নিচে নেমে যাচ্ছে। তাহলে একটু আগে তোমরা পড়লে না যে স্টেপ তৃণভূমি অঞ্চলে বা স্টেপ জলবায়ু অঞ্চলে কিন্তু গ্রীষ্মকালীন যে তাপমাত্রা সেটা চরম প্রকৃতির, কেন? সেটা মহাদেশের অভ্যন্তরে। আবার শীতকালীন যে গড় উষ্ণতা সেটা কিন্তু আবার হিমাঙ্কের নিচে নেমে যায়, অর্থাৎ বরফ কিন্তু পড়ে বা মাইনাস যে হিমাঙ্ক সেটাও কিন্তু লক্ষ্য করা যায় এই স্টেপ তৃণভূমি অঞ্চল। দেখো এই যে স্টেপ তৃণভূমি অঞ্চল, আশা করি বুঝতে পেরেছো। এরপরে রয়েছে দেখো বৃষ্টিপাত। গড় বৃষ্টিপাত 25 থেকে 50 সেমি, অর্থাৎ বেশি কিন্তু বৃষ্টিপাত হচ্ছে না এইসব অঞ্চলে। 25 থেকে মাত্র 50 সেমি বৃষ্টিপাত হয়। বেশ কয়েক মাস কিন্তু এখানে বৃষ্টিহীন থাকে। আর তোমরা মনে রাখবে এই যে পৃথিবীর পেরি তৃণভূমি অঞ্চল, এখানে প্রচুর পরিমাণে গম চাষ হয়, তাই এই অঞ্চলকে পৃথিবীর কি বলা হয় বলতো? পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয়, তাই না? এছাড়া পম্পাস তৃণভূমি অঞ্চল, ব্যাপক পরিমাণে তৃণভূমি থাকার জন্য এখানে পশুপালন বিখ্যাত। সারা বিদেশে কিন্তু এই পশুজাত মাংস রপ্তানিতে কিন্তু এই পম্পাস তৃণভূমি অঞ্চল খুবই বিখ্যাত। এছাড়া আর কি ছিল? ডাউন্স, এটাও কিন্তু তৃণভূমি হওয়ায় এখানেও কিন্তু পশুপালন খুব ভালো হয়। যেহেতু গড় বৃষ্টিপাতের পরিমাণ 25 থেকে 50 সেমি, তাই এই অঞ্চলে বড় বড় যে গাছপালা জন্মায় তা কিন্তু না। মনে রাখবে এখানে কিন্তু কেবলমাত্র শুধু ছোট ছোট যে ঘাস বা তৃণজাতীয় উদ্ভিদ, সেই তৃণজাতীয় উদ্ভিদ কিন্তু এই স্টেপ জলবায়ু অঞ্চলে লক্ষ্য করা যায়। ঠিক আছে?
7 নম্বর যে জলবায়ু অঞ্চলটা রয়েছে সেটি হলো পশ্চিম উপকূলীয় সামুদ্রিক জলবায়ু অবস্থান, অর্থাৎ কোন কোন জায়গায় এই জলবায়ু লক্ষ্য করা যায়। দেখো, উত্তর পূর্ব ইউরোপে কিন্তু এই জলবায়ু লক্ষ্য করা যায়। এছাড়া কানাডা ও আলাস্কার উপকূল, চিলির দক্ষিণ অংশ, নিউজিল্যান্ডের দক্ষিণ অংশে এই পশ্চিম উপকূলীয় জলবায়ু লক্ষ্য করা যায়। তোমরা ছবিতে দেখো, উত্তর পশ্চিম ইউরোপ এই অংশটাতে দেখো, এখানে কিন্তু দেখা যায় কি না পশ্চিম উপকূলীয় সামুদ্রিক জলবায়ু। এছাড়া কি কানাডা রয়েছে এই অংশে, কানাডা ও আলাস্কার কিছুটা অংশে, এই অংশে দেখা যায় কি না পশ্চিম উপকূলীয় জলবায়ু। এছাড়া চিলির দক্ষিণ অংশ, আর দেখা যায় কোথায় না নিউজিল্যান্ডের দক্ষিণ অংশ, অর্থাৎ এই স্থানগুলোতেই কিন্তু পশ্চিম উপকূলীয় সামুদ্রিক জলবায়ু লক্ষ্য করা যায়। এর বৈশিষ্ট্য কি কি? উষ্ণ সমুদ্র স্রোতের প্রভাবে জলবায়ু কিন্তু নাতিশীতোষ্ণ। নাতিশীতোষ্ণ কথার অর্থ কি বলতো? না শীত না উষ্ণ। তাহলে উষ্ণ যে সমুদ্র স্রোত তার প্রভাবে জলবায়ু কিন্তু এখানে প্রায় সারা বছর নাতিশীতোষ্ণ অবস্থায় রয়েছে। 2 নম্বর কি? পশ্চিমা বায়ুর প্রভাবে সারা বছর কিন্তু এখানে বৃষ্টিপাত হয়। কি না পশ্চিমা বায়ুর প্রভাবে সারা বছর কিন্তু এখানে বৃষ্টিপাত হয়। তোমাদের মনে আছে যে কোন জলবায়ু অঞ্চলে পশ্চিমা বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হতো? একদমই ঠিক, যে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলেও কিন্তু পশ্চিমা বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হয়। এবং পৃথিবীর যে ফলের ঝুড়ি বলা হয় কোন জলবায়ু অঞ্চলকে? ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলকে, তাই না? ঠিক তেমনই দেখো, পশ্চিমা বায়ুর প্রভাবে এই পশ্চিম উপকূলীয় সামুদ্রিক যে জলবায়ু সেই অঞ্চলগুলোতেও কিন্তু এখানে প্রায় সারা বছর ধরেই বৃষ্টিপাত হয়। শীতকালে আবার তাপমাত্রা এতটাই নেমে যায় যে হিমাঙ্কের নিচে নামে, এবং তুষারপাত কিন্তু এখানে লক্ষ্য করা যায় কোন সময়ে না শীতকালে। আচ্ছা, এরপরে রয়েছে দেখো এখানকার উষ্ণতা এবং বৃষ্টিপাত সম্পর্কে। উষ্ণতা কেমন রয়েছে? গ্রীষ্মকালীন গড় উষ্ণতা 15 ডিগ্রি থেকে 18 ডিগ্রি সেলসিয়াস, এবং শীতকালীন যে গড় উষ্ণতা সেটি 2 ডিগ্রি থেকে -10 ডিগ্রি অব্দি কিন্তু তাপমাত্রা চলে। তাহলে তোমরা বুঝতেই পারছো -10 ডিগ্রি মানে কি, এই অঞ্চলে শীতকালে কিন্তু ব্যাপক কি হয়, বরফ পড়ে এবং তুষারবৃত অঞ্চলটি। বৃষ্টিপাত, পর্বতের প্রতিবাদ ঢালে বেশ বৃষ্টি হয় কিন্তু অনুবাদ ঢালে হয় কম। তাহলে তোমরা কিন্তু জানো যে প্রতিবাদ ঢাল কাকে বলে, অনুবাদ ঢাল কাকে বলে, জানো তো? আমরা যখন শৈলক্ষে বৃষ্টিপাত পড়েছিলাম গত ক্লাসে, তখন কিন্তু আমরা জেনেছিলাম যে পর্বতের যে ঢালে বায়ু বা মেঘ বাধাপ্রাপ্ত হয়ে বৃষ্টিপাত ঘটায় সেই ঢালটি কোন ঢাল বলে বলো? প্রতিবাদ ঢাল। ভেরি গুড। এবং যখন সে বৃষ্টি ঘটানোর পর সেই বায়ু ধীরে ধীরে পাহাড়ের অন্য প্রান্তে যায় তখন কিন্তু সে বাতাসে জলীয় বাষ্পটা হারিয়ে ফেলে। ফলে বৃষ্টি কিন্তু আর তেমন উল্টো পাড়ের যে আহ, পর্বতের ঢাল সেখানে হয় না। সেই ঢালটাকে কি বলা হয়? অনুবাদ ঢাল। তাহলে পর্বতের প্রতিবাদ ঢালে এই পশ্চিমা বায়ুর প্রভাবে বৃষ্টিপাতটা বেশি হয়। অপরদিকে পূর্ব প্রান্তে কিন্তু এই ঢাল বা এই অনুবাদ ঢালে কিন্তু বৃষ্টিপাত তেমন হয় না। তাহলে এই যে অঞ্চলগুলি রয়েছে যেটা পশ্চিম উপকূলীয় সামুদ্রিক জলবায়ু, সেখানে কিন্তু এরকম বৃষ্টিপাত লক্ষ্য করা যায়। ভারতের 2টি বৃষ্টির ছায়া অঞ্চলের নাম জানো তোমরা? ভেরি গুড, শিলং এবং পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল, তাই তো? এই দুটি কিন্তু হলো বৃষ্টির ছায়া অঞ্চল। আচ্ছা, এরপরে 8 নম্বর যে ভাগটা রয়েছে সেটি হলো মহাদেশীয় জলবায়ু। এই মহাদেশীয় জলবায়ু কোথায় কোথায় লক্ষ্য করা যায় বা অবস্থান কোথায়? দেখো, উত্তর আমেরিকার গ্রেট বেসিন, এশিয়ার মধ্যভাগ, দক্ষিণ আমেরিকার প্যাটাগোনিয়া, এই অঞ্চলগুলোতে কিন্তু এরকম মহাদেশীয় জলবায়ু কিন্তু লক্ষ্য করা যায়। দেখো তোমাদের এই চিত্রে, এটি হলো কিন্তু মহাদেশীয় জলবায়ু, দেখতে পাচ্ছ তোমরা? তাহলে এই কালারটা কোথায় আছে ম্যাপে? একদমই তাই, ঠিক বলেছো যে উত্তর আমেরিকার কোথায় না গ্রেট বেসিন এই অঞ্চলগুলোতে, এবং এই সোজাসুজি করে এশিয়ার কিন্তু মধ্যভাগে এই অংশটায় কিন্তু দেখা যাচ্ছে কি না মহাদেশীয় জলবায়ু। এবং দক্ষিণ আমেরিকার, এটা দক্ষিণ আমেরিকা, দক্ষিণ আমেরিকার যে প্যাটাগোনিয়া রয়েছে সেই প্যাটাগোনিয়াতেও কিন্তু এই ধরনের জলবায়ু লক্ষ্য করা যায়। তাহলে পৃথিবীর কোন কোন স্থানে মহাদেশীয় জলবায়ু লক্ষ্য করা যাচ্ছে? যে উত্তর আমেরিকার গ্রেট বেসিন, এশিয়ার মধ্যভাগ এবং দক্ষিণ আমেরিকার প্যাটাগোনিয়া। মনে রাখবে এই জলবায়ুর বৈশিষ্ট্য কি?
জলবায়ু চরম প্রকৃতির, অর্থাৎ চরম ভাবাপন্ন, অর্থাৎ গরম কিন্তু এখানে দিনের বেলা বেশি হয়। নাম্বার 2, বৃষ্টি বেশ কম। তাহলে এই যে মহাদেশীয় জলবায়ুর প্রভাবে এ, বৃষ্টিপাত কিন্তু খুব কম হয় এই অঞ্চলে। শীতকালে তুষারপাত হয়। তাহলে গরমকালে কিন্তু জলবায়ু চরম প্রকৃতির থাকে। আবার শীতকালে কিন্তু সেই অঞ্চলগুলোতে কি হচ্ছে না, তুষারপাতও লক্ষ্য করা যায়। উষ্ণতা কেমন? গ্রীষ্মে দুপুরে 35 ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করে যায়। তাহলে ভাবতে পারছো যে গরমের সময় বা গ্রীষ্মকালে দিনের বেলা তাপমাত্রা কিন্তু 35 ডিগ্রি অব্দি হয়ে যাচ্ছে, খুবই বেশি, মানে চরম ভাবটা রয়েছে। আবার শীতকালে উষ্ণতা হিমাঙ্কের নিচে নেমে যাচ্ছে, অর্থাৎ বরফ পড়ে কিন্তু শীতকালে। তাহলে মহাদেশীয় জলবায়ুর অন্যতম বৈশিষ্ট্য কি, যে গ্রীষ্মকালে তাপমাত্রা কিন্তু 35 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়, এবং শীতকালে যে উষ্ণতা সেটি কিন্তু আবার হিমাঙ্কের নিচে চলে যায়, অর্থাৎ তুষার পড়ে কিন্তু এই মহাদেশীয় জলবায়ুর প্রভাবে। বৃষ্টিপাত গড়ে 25 থেকে 50 সেমি বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করা যায়, অর্থাৎ বৃষ্টি প্রায় হয় না, কয়েক মাস কিন্তু এখানে বৃষ্টিহীন অবস্থায় থাকে। ঠিক আছে, বৃষ্টি কিন্তু খুবই কম হয়, গড়ে 25 থেকে 50 সেমি কিন্তু বৃষ্টিপাত হচ্ছে কোথায় না, এই মহাদেশীয় জলবায়ু অঞ্চলে, তাই তো? আচ্ছা, এরপরে সরি, 9 নম্বর রয়েছে দেখো, আর্দ্র নাতিশীতোষ্ণ জলবায়ু। আর্দ্র নাতিশীতোষ্ণ জলবায়ু কোথায় কোথায় দেখা যায়? মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডার পূর্ব উপকূল। দেখো এই যে মার্কিন যুক্তরাষ্ট্র আর কানাডার পূর্ব উপকূল, এই অংশতে কিন্তু দেখা যাচ্ছে কি না, আর্দ্র নাতিশীতোষ্ণ জলবায়ু। ইউরোপের জার্মানি এই অঞ্চলতে, ইউরোপের জার্মানি আর কোথায়, পোল্যান্ড, এই অঞ্চলগুলোতেও কিন্তু আর্দ্র নাতিশীতোষ্ণ জলবায়ু লক্ষ্য করা যায়। বৈশিষ্ট্য কি? সরি, এর প্রধান বৈশিষ্ট্য হলো কিন্তু জলবায়ু কিছুটা চরম প্রকৃতির, সারা বছর ধরে কিন্তু এই সব অঞ্চলে বৃষ্টিপাত লক্ষ্য করা যায়। আবার শীতকালেও কিন্তু তুষারপাত ঘটে এই আর্দ্র নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চলে। আর্দ্র কথার অর্থ কি বলো? ভেজে ভেজে থাকবে, তাই না? অর্থাৎ বৃষ্টিপাত কিন্তু এখানে সারা বছর হয়। আর শুষ্ক কথার অর্থ, যেখানে বৃষ্টিপাতের পরিমাণ খুবই কম, সেই অঞ্চল কিন্তু থাকে কি, শুষ্ক অবস্থায় থাকে। আর আর্দ্র কথার অর্থ হলো কিন্তু ভেজা। ঠিক আছে, তাই আর্দ্র নাতিশীতোষ্ণ জলবায়ু লক্ষ্য করা যায় মার্কিন যুক্তরাষ্ট্র বা কানাডার পূর্ব উপকূল। এছাড়া ইউরোপ মহাদেশের জার্মানি, পোল্যান্ডে এই আর্দ্র নাতিশীতোষ্ণ জলবায়ু লক্ষ্য করা যায়। গরমকাল যেমন চরম প্রকৃতির হয়, তেমনি শীতকালও কিন্তু তুষারপাত ঘটে এইসব অঞ্চলে, এবং সারা বছর ধরে বৃষ্টিপাত ক্রমশই হয়ে থাকে এই আর্দ্র নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চলে। উষ্ণতা আর বৃষ্টিপাত দেখো, গ্রীষ্মকালে গড় উষ্ণতা 22 ডিগ্রি সেলসিয়াস কিন্তু হয়ে যায়, এবং শীতকালে উষ্ণতা হিমাঙ্কের অনেক নিচে নেমে যায়, অর্থাৎ -10 ডিগ্রিরও কিন্তু নিচে নেমে যায় এই উষ্ণতা। তাহলে গ্রীষ্মকালীন গড় উষ্ণতা 22 ডিগ্রি সেলসিয়াস, এবং শীতকালের যে উষ্ণতা সেটা থাকে হিমাঙ্কের অনেকটাই নিচে। বৃষ্টিপাত গড় বৃষ্টিপাত কিন্তু এখানে 50 থেকে 100 সেমি, অর্থাৎ সারা বছর যেহেতু বৃষ্টিপাত হয়, তাই অন্যান্য জলবায়ু অঞ্চলের তুলনায়, যেমন পশ্চিম উপকূলীয় জলবায়ু, মহাদেশীয় জলবায়ু, এই জলবায়ুর তুলনায় কিন্তু এই জলবায়ু অঞ্চলে কি হয় না, বৃষ্টিপাত কিন্তু তুলনামূলকভাবে বেশি হয়। তাহলে আর্দ্র নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চলের গড় বৃষ্টিপাত কত তোমাদের যদি বলে, তোমরা উত্তর কি দেবে না, গড় বৃষ্টিপাত কিন্তু হলো 50 থেকে 100 সেমি। মনে থাকবে। ভেরি গুড। এরপরে লাস্ট যে জলবায়ু অঞ্চল তোমাদের বইতে রয়েছে সেটি কিন্তু হলো তুন্দ্রা জলবায়ু। খুব ইম্পর্টেন্ট একটা জলবায়ু, কারণ আহ, পৃথিবীর উত্তর অংশগুলিতে কিন্তু এরকম তুন্দ্রা জলবায়ু অঞ্চল লক্ষ্য করা যায়। কোথায় কোথায়? কানাডার উত্তর, মার্কিন যুক্তরাষ্ট্রের আলাস্কা, গ্রিনল্যান্ডের দক্ষিণ উপকূল, এই অংশগুলোতে কিন্তু দেখা যায় তুন্দ্রা জলবায়ু অঞ্চল। এছাড়া নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, সাইবেরিয়ার উত্তর অংশে কিন্তু দেখা যায় তুন্দ্রা জলবায়ু অঞ্চল। দেখো এই যে ছবিতে তুন্দ্রা জলবায়ু কোথায় কোথায়, এই অঞ্চলে, অর্থাৎ কানাডার যে উত্তর অংশ, এছাড়া আলাস্কা মার্কিন যুক্তরাষ্ট্রের, এছাড়া গ্রিনল্যান্ড, এই যে এটা হচ্ছে গ্রিনল্যান্ড, আর কোথায় নরওয়ে, সুইডেন, এই অঞ্চলগুলোতে কিন্তু দেখা যায় এই
তুন্দ্রা জলবায়ু অঞ্চল। সাইবেরিয়া কোথায় রয়েছে? আমাদের এশিয়া মহাদেশে, তাই না? এই যে সাইবেরিয়ার স্রোত, এই যে এই অংশটা, এই অংশটা হলো কিন্তু তুন্দ্রা জলবায়ুর অন্তর্গত। অর্থাৎ পৃথিবীর যে উত্তর দিকের অংশ রয়েছে যেখানে প্রায় সারা বছরই বরফ পড়ে, সেই অংশগুলিতেই কিন্তু হলো তুন্দ্রা জলবায়ুর অন্তর্গত। আশা করি তোমরা বুঝতে পেরেছো। বৈশিষ্ট্য কি? শীতকাল দীর্ঘস্থায়ী। দেখো স্টুডেন্ট, এই অঞ্চলগুলোতে কিন্তু প্রায় শীতকাল প্রায় 9 থেকে 10 মাস বিরাজ করে এবং গ্রীষ্মকাল মাত্র 2 মাসের জন্য থাকে। ঠিক আছে? তাহলে এই তুন্দ্রা জলবায়ু অঞ্চলের প্রধান বৈশিষ্ট্য হলো শীতকাল দীর্ঘস্থায়ী এবং গ্রীষ্মকাল স্বল্পস্থায়ী। 3 নম্বর রয়েছে, দেখো শীতকালে প্রবল তুষারঝড় ঘটে। শীতকালে কিন্তু এইসব অঞ্চলে এতটাই তাপমাত্রা কমে যায় যে এখানে তুষার ঝড়ও কিন্তু লক্ষ্য করা যায়। সারা বছরই জলবায়ু শীতল থাকে। অর্থাৎ গরমের সময় যে 2 মাস গরম থাকে, সেই সময়ে কিন্তু তাপমাত্রা 5 ডিগ্রি বা 10 ডিগ্রির উপরে যায় না, 10 ডিগ্রির নিচেই থাকে। তাহলে চিন্তা করো এই তুন্দ্রা জলবায়ু অঞ্চলে কতটা ঠান্ডার প্রকোপ তারা রয়েছে। সেখানকার মানুষ কিন্তু অনেকটাই এই ঠান্ডার হাত থেকে বাঁচতে ভারী ভারী পোশাক থেকে শুরু করে পশুর যে চামড়া দিয়ে যে পোশাক, সেগুলোও কিন্তু ব্যবহার করে। তোমরা পড়ে এসেছো না ক্লাস 8-এ যে তুন্দ্রা জলবায়ু অঞ্চলের জনবসতি কেমন বা সেখানকার স্বাভাবিক উদ্ভিদ কেমন? পড়েছিলে তো? বলো তো সেখানকার স্বাভাবিক উদ্ভিদ কেমন, মনে আছে? বড় বড় গাছপালা কিন্তু জন্মায় না, কেন? কারণ সারা বছরই কিন্তু মৃত্তিকা বরফ দিয়ে ঢাকা থাকে, তাই না? ফার্ন, এছাড়া গুল্ম জাতীয় যে ছোট ছোট ও গাছ, সেইগুলো কিন্তু জন্মায় এই তুন্দ্রা জলবায়ু অঞ্চলে। আচ্ছা, এরপরে রয়েছে দেখো সেখানকার উষ্ণতা এবং বৃষ্টিপাত সম্পর্কে। গ্রীষ্মকালের গড় উষ্ণতা 0 ডিগ্রি থেকে -10 ডিগ্রি। তাহলে গ্রীষ্মকালীন গড় উষ্ণতা দেখো 0 ডিগ্রি থেকে -10 ডিগ্রি, এবং শীতকালীন যে উষ্ণতা সেটি থাকে 20 ডিগ্রি, -20 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এই যে বছরে প্রায় 9 থেকে 10 মাস কিন্তু থাকে -20 ডিগ্রি, এবং মাত্র 2 মাস থেকে 3 মাস জোর 0 থেকে 10 ডিগ্রির মধ্যে তাপমাত্রা বিরাজ করে। বার্ষিক উষ্ণতার প্রসর কখনোই 20 ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করে না। তাহলে এখানে যে সারা বছরের যে উষ্ণতার প্রসর, সেটি কিন্তু 20 ডিগ্রি যে সেলসিয়াস, তার বেশি কিন্তু অতিক্রম করে না। বৃষ্টিপাত, গড় বৃষ্টিপাত এখানে 50 সেমি। শীতকালে প্রবল তুষারপাত হয় এই অঞ্চলে। অর্থাৎ তুষারপাত আমরা পড়েছিলাম না যে অধঃক্ষেপণের একটি উদাহরণ কি? মনে আছে তোমাদের? পদক্ষেপণের কিন্তু একটি উদাহরণ হলো এই তুষারপাত। এছাড়া আর কি কি পড়েছিলাম? বৃষ্টিপাত, গুড়ি গুড়ি বৃষ্টি, স্লিট, শিলাবৃষ্টি। তাহলে এই পদক্ষেপণের একটি রূপ তুষারপাত। এই তুষারপাত কিন্তু তুন্দ্রা জলবায়ু অঞ্চলে সব থেকে বেশি লক্ষ্য করা যায়। তাহলে তোমরা যদি পরীক্ষায় আসে যে তুন্দ্রা জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য কি, তোমরা কি বলবে? শীতকাল দীর্ঘস্থায়ী, গ্রীষ্মকাল ক্ষণস্থায়ী। বৃষ্টিপাতের পরিমাণ কম, সারা বছর কিন্তু প্রায় তুষারপাত লক্ষ্য করা যায়, তাই তো? এবং শীতকালীন যে তাপমাত্রা সেটি কিন্তু -20 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যায়। আচ্ছা, ঠিক আছে স্টুডেন্ট, তোমাদের জলবায়ু অঞ্চল এই অবধি রয়েছে বইতে। তো আমরা আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের যে বায়ুমণ্ডল চ্যাপ্টারটা সেটা কিন্তু শেষ করলাম। এর পরবর্তী আমি দুটো ক্লাসে তোমাদের সাথে তোমাদের বইতে যে অনুশীলনী রয়েছে সেই অনুশীলনী নিয়েই কিন্তু বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে? তার আগে দেখে নেই আমরা যে আজকের যে বিষয়টা পড়লাম আমরা, সেখান থেকে পরীক্ষায় কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে। কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বলো আমাকে তোমরাই, যে স্টেপ জলবায়ু পৃথিবীর কোথায় কোথায় দেখা যায়? বলো স্টেপ জলবায়ু। ইউরোপ আর ইউরেশিয়ার কোথায়? স্টেপ। এছাড়া পেইলি তৃণভূমি অঞ্চল, পম্পাস তৃণভূমি অঞ্চল, ডাউন্স অস্ট্রেলিয়াতে, তাই না? এগুলো কিন্তু পৃথিবীর এই অঞ্চলগুলিতে কি লক্ষ্য করা যায় না? স্টেপ জলবায়ু অঞ্চল, বা একে কিন্তু স্টেপ তৃণভূমি অঞ্চল বলা হয়, কারণ এখানে প্রচুর পরিমাণে ঘাসের জন্ম হয়। পশুপালনের জন্য কিন্তু খুব বিখ্যাত জায়গা এই স্টেপ জলবায়ু অঞ্চল। নাম্বার 2, স্টেপ জলবায়ু চরম প্রকৃতির কেন? বলো, স্টেপ জলবায়ু চরম প্রকৃতির কেন? মনে আছে? বলো। একদমই ঠিক বলেছে, যে মহাদেশের অভ্যন্তরে তো এই জলবায়ু রয়েছে, আশেপাশে কোনো সমুদ্র নেই। ফলে মহাদেশের অভ্যন্তরে অবস্থান করার কারণে এই অঞ্চলের যে আহ,
উষ্ণতার প্রসর সেটি কিন্তু চরম প্রকৃতির। 3 নম্বর, পশ্চিম উপকূলীয় সামুদ্রিক জলবায়ু পৃথিবীর কোথায় কোথায় লক্ষ্য করা যায়? পশ্চিম উপকূলীয় সামুদ্রিক জলবায়ু উত্তর পশ্চিম ইউরোপে দেখা যায়। এছাড়া কানাডা ও আলাস্কার উপকূলে দেখা যায়। চিলি এবং নিউজিল্যান্ডেও কিন্তু এই পশ্চিম উপকূলীয় জলবায়ু লক্ষ্য করা যায়। এরপর নাম্বার 4 রয়েছে, দেখো মহাদেশীয় জলবায়ুর বৈশিষ্ট্য কি? বলো মহাদেশীয় জলবায়ুর বৈশিষ্ট্য কি? ভেরি গুড। বৃষ্টিপাত কিন্তু খুবই কম হয়। জলবায়ু কি প্রকৃতির? চরম প্রকৃতির। এবং শীতকালে কিন্তু তাপমাত্রা আবার হিমাঙ্কের নিচে নেমে যায়। তাই তো? তাহলে এই 3টি বললেই হবে যে জলবায়ু অঞ্চলের বা মহাদেশীয় জলবায়ু অঞ্চলের প্রধান বৈশিষ্ট্য। তুন্দ্রা জলবায়ু পৃথিবীর কোথায় কোথায় দেখা যায়? খুব ইম্পর্টেন্ট, বলো তো। গ্রিনল্যান্ড, ভেরি গুড। আর গ্রিনল্যান্ড, আলাস্কা, নরওয়ে, সুইডেন, সাইবেরিয়া এই অঞ্চলগুলোতে কিন্তু তুন্দ্রা জলবায়ু লক্ষ্য করা যায়। তুন্দ্রা জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য লেখো, বলো। একদমই ঠিক বলেছি যে শীতকাল কিন্তু দীর্ঘস্থায়ী, গ্রীষ্মকাল কিন্তু স্বল্পস্থায়ী। বছরে 9 থেকে 10 মাস শীতকাল বিরাজ করে এবং মাত্র 2 মাস কি বিরাজ করে না গ্রীষ্মকাল। এছাড়া আর কি ছিল? গ্রীষ্মকালীন তাপমাত্রা 0 ডিগ্রি থেকে -10 ডিগ্রি এবং শীতকালীন যে তাপমাত্রা সেটি কিন্তু -20 ডিগ্রির নিচে লক্ষ্য করা যায়। প্রায় সারা বছর ধরে এখানে তুষারপাত লক্ষ্য করা যায়। তাই তো? তাহলে তুন্দ্রা জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্যগুলো কিন্তু এইগুলো। তোমরা কিন্তু সব ভালো করে মুখস্থ করবে। আচ্ছা, এরপরে রয়েছে দেখো বিনোদনের জলবায়ু কাকে বলা হয়? বলো। এই জলবায়ু কিন্তু আবার বলা হয় পৃথিবীর ফলের ঝুড়ি। একদমই ঠিক বলেছে যে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলকে বলা হয় কি না বিনোদনের জলবায়ু অঞ্চল। পৃথিবীর ফলের ঝুড়ি কেন বলা হয়? কারণ এখানে কিন্তু প্রচুর পরিমাণে যে দামি দামি ফল, আপেল, আঙ্গুর, জলপাই, নাশপাতি, লেবু, এগুলো কিন্তু প্রচুর পরিমাণে এই জলবায়ু অঞ্চলে উৎপন্ন হয়। তাই পৃথিবীর ফলের ঝুড়ি এবং পৃথিবীর বিনোদনের জলবায়ু কিন্তু বলা হয় ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলকে। মনে থাকবে স্টুডেন্ট? আচ্ছা, তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই। আশা করি তোমরা জলবায়ু অঞ্চল সম্পর্কে তোমাদের ধারণা পরিষ্কার হয়েছে। পরবর্তী ক্লাসে আমি তোমাদের সাথে এই চ্যাপ্টারই অনুশীলনী সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। থ্যাংক ইউ ক্লাস।